শুরু করছি প্রেম বসন্ত। লেখনীতে হামিদা আক্তার ইভা হায়াত। পর্ব সংখ্যা ৫। ছাদ থেকে নেমে অন্য অফিসের কিছু দরকারি পেপার দেখছিল। কাজ করতে করতে আর চোখে একবার পুরো ঘরটা চোখ বুলালো। সকালবেলা পরিষ্কার পরিপাটি দেখছিল ঘরটা। অদ্ভুত হলে এখন বড্ড বেশি এলোমেলো লাগছে। ব্যাপার কি? এত বড় ঘর আবার পরিষ্কার করবেই বা কে? রাত অনেক হয়েছে। সাইমাও নিশ্চয় এতক্ষণে বাড়ি চলে গেছে। অর্ণর হাসপাস লাগছে রুমটাই। কায়নাত বুকে সাহস নিয়ে দরজা নক করতে অর্ণ পেপারগুলো রেখে দরজা খুলে দিল। কায়নাতকে কফি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বোধহয় ভীষণ বিরক্ত হলো সে। কায়নাত মাথা তুলে তাকালো না। কণ্ঠ খাদে নামিয়ে কফির কাপটা এগিয়ে দিয়ে মিনমিন করে শুধায়, আম্মু পাঠিয়েছে আপনার জন্য কফি। অর্ণ চোখ ছোট ছোট করে কায়নাতের পুরো সর্বঙ্গ পর্যবেক্ষণ করলো। বিরক্ত হয়ে কাপটা হাতে নিয়ে বলল, আমার মাকে তুমি মা ডাকছো কেন? না আমি তোমার হাজবেন্ড, আর না আমার মা তোমার মা হয়, বুঝছো? কায়নাতের চোখ চিকচিক করে উঠল নিমিষেই। পাষাণ লোক, একে তো আল্লাহ কি সাক্ষী রেখে বিয়ে করে? বিয়ে মানে না, এখন আবার বলছে আমার মাকে মা ডাকবে না। কে ডাকবে না? কেন ডাকবে না? বিয়ে হয়েছে, শাশুড়িকে মা ডাকবে না? দরকার হলে এই লোকের ঘাড়ে বসে চিৎকার করে সবসময় শাশুড়িকে ডাকবে। তারপরও ডাকবেই, দেখে নিবে কে তাকে মানা করে। মনে মনে ভেবেই মুখ বাঁকিয়ে পিছু ঘুরে হাঁটা ধরল। অন্য নাক মুখ কুচকে দরজা বন্ধ করে বিড়বিড় করে শুধায়, পুঁটি মাছের মতো চাও কিনা আমার বউ? রাতে খাবার দাবার ব্যবস্থা করা হয়েছে। শাশুড়ি মায়ের হাতে হাতে কায়নাত কিছু কাজ এগিয়ে দিল। ডাইনিং টেবিলে সব খাবার রেখে কবিতা ও কোহেলি বেরোজ বেগমকে বললেন সবাইকে একটু ডেকে আনতে। সকলে নিচে আসার পর খেতে বসছেন সবাই। প্রেম হাত মুখ ধুয়ে এসে একেবারে আদালের সাথে কি নিয়ে যেন ফিসফিস করছে সে। আইমান মন মরা হয়ে খাবার খাচ্ছে। কায়নাত গরুর মাংসের তরকারি দাদার প্লেটে দিয়ে শুধায়, আর একটু ভাত দেবো দাদা? আজগর চৌধুরী মুচকি হেসে বললেন, আর কিছু লাগবে না, তুই খেতে বসলি না কেন? আমি সন্ধ্যায় নাস্তা করেছিলাম দাদা, তাই এখন খিদে নেই। তাই বললে হয়? রাতে না খেয়ে একদম ঘুমাতে যাবি না। বেহরুজ বেগম ও কায়নাত সবাইকে খাবার পরিবেশন করছেন। তিনি কায়নাতকে মানা করেছিলেন, কিন্তু মেয়েটা শোনেনি। বেহরুজ বেগম আর চোখে কায়নাতকে দেখে বললেন, খেয়ে নাও, অনেক রাত হয়েছে। কায়নাত খুবই নরম কণ্ঠে বলল, আমার সত্যি খেতে ইচ্ছে করছে না আম্মু। ঠিক আছে, তবে ঘুমানোর আগে খেয়ে নিও, কেমন? জি আম্মু। অন্য কপাল কুচকে কায়নাতের দিকে তাকালো। পাক্কা গিন্নি সেজে দাঁড়িয়ে আছে। হাতে ডায়মন্ডের চুড়ি, নাকে নোজপিন, কানে স্বর্ণের দুটো একজোড়া কানের দুল, আর গায়ে গাঢ় সবুজ রঙের কাঞ্জিবরণ শাড়ি। অনেককে শুনিয়ে শুনিয়ে আবার বেহরুজ বেগমকে মা বলে ডাকাও হচ্ছে। মেয়েটা চায় কি? এত বিরক্ত লাগে কেন মেয়েটাকে দেখলে? মন তো চাচ্ছে থাপড়ে সবগুলো দাঁত ভেঙে ফেলতে। অন্য খাওয়ায় মন দিল। খাওয়া দাওয়া শেষে বেহরুজ বেগম কায়নাতকে ডাকলেন নিজের কাছে। কায়নাত ড্রয়িং রুমে সোফায় গিয়ে বসলো শাশুড়ির পাশে। বেহরুজ বেগম বললেন, পরশু তোমার রেজাল্ট বের হবে। হ্যাঁ। কোন কলেজে ভর্তি হতে চাও? আমি তো এখানে কোনো কিছু চিনি না। বেহরুজ বেগম মাথা নাড়লেন। ঠিকই তো, মেয়েটা এখানে তো কিছুই চেনে না। বেলি বেগম উপরে যাচ্ছিলেন। যাওয়ার পথে দেখলেন কায়নাতর তার মেয়ে এখনো নিচে বসে আছে। তিনি তাদের নিকট এগিয়ে এসে বললেন, তোরা এখনো ঘরে যাসনি কেন? বেহরুজ বেগম সোফা ছেড়ে উঠে বললেন, যাবো, তার আগে তোমার নাত বউকে কিছু খেয়ে নিতে বলো। কায়নাত শাশুড়ি বদন পানে তাকালো। মায়েরা বুঝি এভাবে যত্ন করে? বেলি বেগম নিচে গেলেন রান্নাঘরে। এক প্লেট খাবার নিয়ে এসে বসলেন কায়নাতের পাশে। তার কোলের উপর প্লেট রেখে বললেন, নাও, খেয়ে নাও, তারপরে গিয়ে ঘুমাও। কায়নাত আর সাহস পেল না করার। চুপচাপ খেয়ে নিল। বেহরুজ বেগম চলে গেছেন নিজের ঘরে। ড্রয়িং রুমের লাইট বন্ধ করে বেলি বেগম কায়নাতকে নিয়ে দোতলায় উঠে এলেন।
কায়নাত নিশার ঘরের দিকে যাচ্ছে দেখে তিনি বললেন, এদিকে কই যাও? কায়নাত স্বাভাবিকভাবে শুধায়, নিশা আপুর ঘরে। ওই ঘরে থাকো তুমি? কায়নাত উপর নিচ মাথা নাড়ায়। তিনি হতাশ নিঃশ্বাস ফেলে বললেন, আজ থেকে অন্যের সাথে থাকবে তুমি, কেমন? কায়নাত আটকে উঠল এহেন কথা শুনে, ঘন ঘন মাথা নাড়িয়ে বলল, ওনার সাথে থাকতে পারবো না আমি। কেন, কি সমস্যা? কায়নাত মাথা নিচু করে রাখলো। এখন কি করে বোঝাবে? লোকটা কথায় কথায় শুধু ধমকায় তাকে। তার থেকে বড় কথা, ওই লোক তো এই বিয়েই মানে না। এখন যদি সে ওই ঘরে থাকতে যায় তাহলে নিশ্চিত তুলে এক আছাড় মারবে, মেরেও ফেলতে পারে। বেলি বেগম কায়নাতের হাত আঁকড়ে ধরে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বললেন, বিয়ে করেছো জামাই ছাড়া থাকার জন্য? আমাদের বয়স হচ্ছে, নাতির ঘরে বাচ্চা কাচ্চা দেখে যাব না? কায়নাতের রুহুর পানি শুকিয়ে এলো বেলি বেগমের কথা শুনি। মহিলা বলে কি এসব? যেখানে বিয়েই কোনো ঠিক ঠিকানা নেই সেখানে তিনি বাচ্চা কাচ্চা নিয়ে ভাবছেন। এই কথা যদি অর্ণের কানে শোনে তাহলে কি হবে? কায়নাতের হাত পা কাঁপতে শুরু করলো। শাড়ির কুচি ভালো করে ধরে বলল, নানি, আমি ওই ঘরে যাব না। কেন যাবে না? আমার নাতির বয়স হয়েছে, তার বউয়ের দরকার আছে। লজ্জায় কান দিয়ে ধোয়া বের হতে শুরু করলো। কি সব আজে বাজে কথা বলছেন তিনি? গলা শুকিয়ে এলো কায়নাতের। বেল্লি বেগম জোর করে কায়নাতকে অন্যের ঘরের সামনে নিয়ে এলেন। কায়নাতের মাথায় বড় করে ঘোমটা দিয়ে বললেন, এখন একদম নববধূ লাগছে। বলেই মুচকি হাসলেন। অর্ণের দরজায় নক করার খানিকক্ষণ পর অর্ণ এসে দরজা খুলে দিল। দরজা খুলে দেখলো নানি আর কায়নাত দাঁড়িয়ে আছে। সে ভ্রু যুগল কুচকে শুধায়, হোয়াট? বেলি বেগম অর্ণকে সাইড করে কায়নাতের হাত ধরে ঘরের ভিতর ঢুকলেন। ঢুকে দেখলেন ঘরটা ভীষণ এলোমেলো হয়ে আছে। তিনি বোধহয় মনে মনে হাসলেন। গম্ভীর মুখ করে অর্ণের দিকে তাকিয়ে বললেন, হোয়াট আবার কি? তোমার বউকে দিতে এলাম তোমার কাছে। অর্ণ বিরক্তিকর মুখভঙ্গি করে শুধায়, প্লিজ রাত করে আমার মেজাজ খারাপ করো না তুমি। এই বিয়ে আমি মানি না, আর না এই মেয়েকে নিজের বউ মনে করি। বেলি বেগম চোখ ছোট ছোট করে বললেন, সত্যি তো? তোমার কি মনে হচ্ছে মজা করছি? একদমই নয়। তবে আজ কারোর ঘরেই জায়গা নেই ভাই, তাই তোমার বউকে তোমার কাছেই রাখতে হবে। পারবো না আমি। বের করে দাও ওকে বাড়ি থেকে। কায়নাত দাঁতে দাঁত চাপলো। কত বড় ধড়িবাজ লোক, ভাবা যায়? বিয়ে করা বউকে নাকি বাড়ি থেকে বের করে দিবে। সে অবিশ্বাস্য কাণ্ড করে বসলো, কোমরে হাত দিয়ে চোখ পাকিয়ে বলল, আপনার সাহস তো কম নাই, আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিতে বলছেন? তাহলে কি মাথায় তুলে নাচবো? দরকার হলে তাই করবেন। শাট আপ, ননসেন্স। চুপসে গেল কায়নাতের আনন। এতক্ষণ কার সাথে গলা তুলে কথা বলছিল সে? শুকনো ঢোক গিলল বেচারি। বেলি বেগম হালকা কেসে উঠলেন কায়নাতের রাগ দেখে। অতঃপর গম্ভীর কণ্ঠে বললেন, আমার কথা আমি বলে গেলাম, কায়নাত তোমার ঘরেই থাকবে। বলেই তিনি প্রস্থান করলেন ঘর থেকে। কায়নাত আর সাহস পেল না অর্ণের দিকে চোখ তুলে তাকানোর। লোকটা নিশ্চিত চোখ পাকিয়ে তাকিয়ে আছে। ওই চোখে চোখ রাখার সাহস নেই তার। বিষের থেকেও বেশি বিষাক্ত লাগে ওই চাহনি। অর্ণ কায়নাতের হাত খপ করে ধরে ফেলল। আচমকায় মেয়েটা হতভম্ব হয়ে হাতের দিকে তাকিয়ে বলে ওঠে, আমাকে ছুলেন কেন? অর্ণ কায়নাতের ঘাড়ে এক হাত রেখে চোখ ছোট ছোট করে শোধায়, তুমি আমার বউ বললে না? তাহলে এখন বউয়ের কর্তব্য পালন করো। আমার তোমাকে প্রয়োজন। কায়নাত শুকনো ঢোক গিলে কাপা হাতে অর্ণের ঘাড়ে রাখা হাতটা সরাতে চাইল। অর্ণ ছাড়ল না, বরং দূরত্ব ঘুচালো। কায়নাত কাপা কণ্ঠে বলল, আমি আপনাকে চিনি না ভাইয়া। আমি কারো বউ না, আর না আমার নাম কায়নাত। অর্ণ চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে কায়নাতের হাত টানতে টানতে ঘরের বাইরে এনে এক প্রকার ছুঁড়ে মারল। কায়নাত পড়ে যেতে নিলে নিজেকে সামলে নিল। অর্ণ দাঁত চেপে পিষে বলল, আমার চোখের সামনে আসবে না কখনো, ননসেন্স। মুখের উপর দরজা লাগিয়ে দিল। কায়নাত স্বস্তির নিঃশ্বাস ফেলল।
যাই হোক, ওই জল্লাদের হাত থেকে তো বাঁচা গেল। এখন সে ঘুমাবে কোথায়? নিশার সাথে কোয়েলি আর কবিতা আছে, আর অন্য রুমে নুসরাত আর নানি। তাহলে সে এখন ঘুমাবে কোথায়? এত বড় বাড়ি থাকা সত্ত্বেও গেস্ট রুমগুলোতে তালা মেরে রেখেছে কেন? কই, আজকে সকালে তো সব ঘরের দরজাগুলো খোলা ছিল, তাহলে এখন কি হলো? কায়নাতের কান্না পাচ্ছে এই ভেবেই উপায় না পেয়ে সিঁড়ির কাছে দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ল মেঝেতে। কোন কপালে এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছিল কে জানে। দুনিয়ার কি আর কোনো ছেলে ছিল না বিয়ে হওয়ার জন্য? প্রেম ঘর থেকে বেরিয়েছিল কফি বানানোর জন্য। ঘুম আসছিল না তার, তাই ভাবলো এক কাপ কফি বানিয়ে আনলে ভালো হয়। ঘর থেকে বেরিয়ে সিঁড়ির কাছে আসতেই দেখতে পেল কায়নাত মেঝেতে বসে আছে। সে ভ্রু ভাঁজ করে এগিয়ে এলো, আশেপাশে তাকিয়ে বলল, ভাবি শুনছেন? কায়নাত চমকে পাশে তাকায়। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল অর্ণ দাঁড়িয়ে আছে সামনে, পরে ভালো করে তাকাতেই দেখলো তার দামড়া ডাক্তার দেবর দাঁড়িয়ে আছে। সে উঠে দাঁড়ালো, দৃষ্টি নিচে রেখে বলল, কিছু বলবেন? আপনি এখানে এত রাতে বসে আছেন কেন? বেলি বেগমের করা সকল কাহিনী খুলে বলল কায়নাত। প্রেম কপাল চাপড়ে বলল, উনি যে কি করে কি আর বলবো। যাই হোক, আপনি আমার ঘরে গিয়ে ঘুমান, সমস্যা হবে না। কায়নাত মাথা তুলে তাকালো প্রেমের দিকে। প্রেম হয়তো বুঝলো কায়নাতের চোখের ভাষা। সে মাথা চুলকে বলল, ভাইয়ের জায়গায় আমি থাকলে বোধহয় ভালো হতো ভাবি। কায়নাত কথা বুঝলো না। বুঝতে না পেরে বোকা বোকা চাহনি দিয়ে বলল, বুঝলাম না। কিছু না, আপনি আসুন, আমি আদালের ঘরে ঘুমিয়ে পড়বো, সমস্যা হবে না। কায়নাতের শরীরটা এমনিতেই ভালো লাগছে না, তার উপর এখন তো কোনো ঘরও খালি নেই। তাই ভাবলো আজকের রাতটা কষ্ট করে প্রেমের ঘরে ঘুমালে কোনো সমস্যা হবে না। তাই পিছু পিছু গেল প্রেমের ঘরে। প্রেমের ঘরে প্রবেশ করার সাথে সাথে বাইরে থেকে একটা বিকট শব্দ হলো। কায়নাত ভয়ে চোখ বড় বড় করে পিছনে তাকালো। প্রেম ঘরের বাইরে এসে দেখলো কেউ নেই বাইরে। শব্দ এলো কোথা থেকে? প্রেম ঘর থেকে নিজের ফোন আর চার্জার নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, ভাবি কষ্ট করে একটু ভোর সকালে উঠবেন, কারণ আমার হসপিটালে যেতে হবে, আর সব প্রয়োজনীয় জিনিস এই ঘরে। কায়নাত মাথা নাড়িয়ে সায় জানালো। প্রেম ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর কায়নাত চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো ঘরের চারপাশ। ডাক্তারবাবুর ঘরে সব ডাক্তারি জিনিসপত্র। দুপা পিছিয়ে আসতেই কিছুর সাথে পিঠ থেকে গেল তার। সেটা কি দেখার জন্য পিছু ঘুরতেই মাতাল করা সেই পরিচিত সুঘ্রাণ ভেসে এলো নাকে। এই ঘ্রাণ সে পেয়েছিল সেই দিন ঘাটে নৌকায় অর্ণের শরীর থেকে। সহসা চোখ কোঠর থেকে বেরিয়ে আসার অতিক্রম হলো বোধ হয়। চোখ তুলে উপরে তাকালো, ছ্যাদ করে উঠল পরাণখানা। অর্ণ এখানে কি করছে? অর্ণ চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে কায়নাতের ভীতু আনন পানে। কায়নাত শুকনো ঢোক গেলে ঠোঁটে হাসি আনার চেষ্টা করে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? সালামের উত্তর দিবেন না ভাইয়া? এটা কিন্তু খুবই খারাপ ব্যাপার। বলেই কায়নাত দুপা পিছিয়ে গেল। ভয়ে গলা শুকিয়ে কাট কাট। অর্ণ কিছু না বলে শুধু ফোঁস করে কায়নাতের দিকে তাকিয়ে। কায়নাত বুঝে উঠতে পারছে না এই জল্লাদ আবার এই ঘরে এলো কেন। এলো তো এলো, এখন আবার কেমন কেমন করে তাকিয়ে আছে। মাথার ঘোমটা টেনে পুরো মুখ ঢেকে ফেললো সে। তারপর মিনমিন করে বলল, বিয়ে শাদী করিনি এখনো, আপনি আমার এই সুন্দর আননের নজর লাগিয়ে চেহারা নষ্ট করে ফেলতে চাচ্ছেন যাতে আমাকে কেউ বিয়ে না করে? অন্য চোখ ছোট ছোট করে শুধাই, কয়বার বিয়ে করতে চাইছো তুমি? কায়নাত ঘোমটার আড়াল থেকে হালকা চোখ বের করে শুধাই, ও মা, কয়বার মানে? আমার তো একবারও বিয়ে হয়নি। অন্য কিছুক্ষণ দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল সেখানে। খানিকক্ষণ পেরিয়ে যেতে হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে ঘরের দরজাটা ঠাস করে লাগিয়ে দিল। চমকালো কায়নাত, বুকে থুতু দিয়ে বলল, খাটাস কোথাকার। কায়নাত ঘরের দরজা ভেতর থেকে লাগিয়ে ঘরের লাইট জ্বালিয়ে শুয়ে পড়ল বিছানায়। এত বড় বড় ঘর অন্ধকার হয়ে থাকলে নিশ্চিত কলিজা লাফিয়ে বের হয়ে হাতে এসে নাচানাচি করবে। কায়নাত গুটি মেরে শুয়ে পড়ল চোখ বন্ধ করতেই। ঘুমের রাজ্যে
ঘুম এসে হানা দিল চোখের চোখ জোড়াই। প্রেম আদালের ঘরে এসে তার সাথেই বিছানায় শুয়ে আছে। আদাল অর্ণের বিয়ের পুরো কাহিনী খুলে বলল আজ প্রেমকে। প্রেম বুকের উপর ফোনটা রেখে বলল, কোর্ট ম্যারেজ হোক কিংবা ইচ্ছে করে, আসল কথা হচ্ছে বিয়ে তো হয়েছে। আমার কেন বিয়ে হয় না? আমিও বিয়ে করতে চাই। আদাল নাক মুখ কুচকে তাকালো ভাইয়ের দিকে। প্রেমের পাশে লাথি মেরে বলল, বিয়ের জন্য এত পাগল কেন তুমি? প্রেম কটমট করে তাকালো। আদালের মাথায় থাপ্পড় মেরে বলল, বয়স দেখেছিস আমার? 29 পার হতে চলল। কয়েকদিন পর আমার এই সুন্দর রূপ বলে কিছু থাকবে? কোন শ্বশুর তার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে বল? তুমি যে ছ্যাঁচলামি করতেছো না, না জানি বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়ার পরদিনই বলে বসো, মা আমি এখনই বিয়ে করব, তাড়াতাড়ি কাজে ডাকো। আবার এমনও হতে পারে সাথে সাথে কাজে নিয়ে গেলে। প্রেম কিছুক্ষণ ঠোঁট কামড়েই কি যেন ভাবলো, তারপর বলল, ভালো কথা বলেছিস, আইডিয়াটা কিন্তু ভালো, বল। আদল কপাল চাপড়ে শুধায়, বুঝেছি, তোমাকে এইবার বিয়ে দিতেই হবে, না হলে তোমায় পাবনা ভর্তি করতে হবে। প্রেম দীর্ঘশ্বাস ফেলে শুধায়, আমার এই ছোট্ট মনের ডুক্কুর তুই বুঝবি না রে পাগল। ভাইয়ের নাটক দেখে আদাল কাঁথা মুড়ি দিয়ে বিছানার এক কোণায় শুয়ে পড়ল। প্রেম পাত্তা না পেয়ে আদালকে একটা লাথি মারতে বেচারা ঠাস করে ফ্লোরে পড়ে গেল। ব্যথা তোর আহাজারি করে উঠল সে। প্রেম মুখ বাঁকিয়ে কাঁথা শরীরে জড়িয়ে বলল, তোর কোনোদিন বিয়ে হবে না, দেখে নিস। বেবি, তুই নাকি কানাডা ব্যাক করবি শুনলাম। অন্য অফিস রুমে বসে বসে তার ফ্রেন্ড স্বার্থের সাথে কথা বলছিল। স্বার্থ, শেহের, মেহেরাব ও অর্ণ একসাথে কানাডা থাকে। 4 বন্ধু মিলে একটা ছোট ডুপ্লিকেট বাড়ি কিনেছে, সেখানে 4 জন থাকে। অর্ণ কানে ফোন রেখে ল্যাপটপ অন করে শুধায়, সামনের মাসে ব্যাক করতে পারি। কেন আসছিস? মাত্রই তো গেলি, এখনো অনেকদিন ছুটি আছে। আমার কাজ নেই এখানে, তাই যাব। 6 বছর পর দেশে গেলি, আর মা বাবা ফ্যামিলিকে সময় দিবি না? অন্য চোখ বন্ধ করে চাপা নিঃশ্বাস ফেলে শুধাই, তোরা আছিস না বিডিতে? তোরা না আসছিস বিডিতে? কবে? সামনের সপ্তাহে ফ্লাইট। শেহের কোথায়? ওয়াশরুমে গেছে। অর্ণা ছোট করে ওহ বলে চুপ করে গেল। স্বার্থ হয়তো কিছু বলার জন্য হাসপাস করছে, ধৈর্য ধরে রাখতে না পেরে বলল, ভাবিকে নিয়ে আসবি? কার ভাবি? তোর বউ? অন্য মুহূর্তেই রেগে গেল, কিছুটা রুষ্ট কণ্ঠে বলল, কি ভাবি ভাবি লাগিয়ে রেখেছিস তোরা? আমি ওই পিছু হাঁটু সমান মেয়েকে বউ হিসেবে মানি না। স্বার্থ ফোনের ওপাশ থেকে মুখ বাঁকালো, তারপর কিছুটা স্বর টেনে বলল, তোর বাচ্চা বউয়ের ছবি দেখেছি বুঝলি, এমন পুতুলের মতো একটা বউ পেয়েও তুই মানিস না? তুই আসলেই পুরুষ তো? আমার কিন্তু এখন সন্দেহ হচ্ছে বেবি। অন্য দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, কাছে থাকলে দেখিয়ে দিতাম আমি পুরুষ নাকি অন্য কিছু। হতেও পারিস অন্য কিছু, আমি কি আর দেখেছি? অন্য মুখ দিয়ে এমন কিছু বাক্য আড়ালো যা শুনে স্বার্থ দোকান চেপে ধরে চিৎকার করে বলল, বেবি চুপ থাক, তোর মুখ দেখলে আমার রুহু কাঁপে, তোর পায়ে ধরি, মুখ বন্ধ কর। অন্য ঠাস করে কল কেটে দিল। যত সব ফালতু মানুষগুলো জুটেছে কপালে। সে চুলগুলো হাতের সাহায্যে পেছনে ঠেলে দিয়ে কাজে মন দিল। দরজা নক হওয়া কাজে মনোযোগ রেখে কামিন বলল, কায়নাত এসেছে অর্ণের অফিসে দুপুরের খাবার নিয়ে। ইচ্ছে করে আসেনি, বরং বেলি বেগম জোর করে খাবার দিয়ে সে সাথে ড্রাইভারকে পাঠিয়েছে। কায়নাত মাথায় এত বড় একটা ঘোমটা টেনেছে যে নাকটাও দেখা যাচ্ছে না। সে গুটি গুটি পায়ে অর্ণের অফিস রুমে প্রবেশ করতে অন্য চোখ তুলে তাকালো সামনে। গায়ের গয়নার শাড়ি দেখেই চিনতে পারলো এই বিচ্ছু মেয়েটা আসলে কে। অর্ণ অবাক না হয়ে পারল না। মেয়েটা কিনা অফিসও ছাড়লো না, সে পিছু পিছু চলেই এলো। কায়নাত আশেপাশে কাউকে না দেখে মাথার ঘুমটা একটু উপরে টেনে সামনে তাকালো। অর্ণ রেগে তাকিয়ে আছে তার দিকে। কায়নাতের কাশি উঠে গেল এখন চাহনি দেখে।
খাবারের টিফিন বক্স সোফার উপর রেখে পিছু ঘুরলো তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য। সে আর পারল কই, অর্ণ এসে রুমের দরজা লক করে দিয়েছে। কায়নাত মাথা নিচু করে বারবার দরজা টানছে। কি আজব ব্যাপার, দরজা খুলছে না। ভীতু কায়নাত সহসা মাথা তুলে তাকায় সামনে। দরজায় লম্বাটে কালো ছায়া দেখে পাশ ফিরে তাকায়। অন্য কপাল কুঁচকে তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টি মেলে। কায়নাত কাশতে কাশতে হেসে উঠল, শুকনো ঢোক গিলে বলল, আমার না হওয়া ডাক্তার দেবর বড় ভাইয়ের বাবার অফিস দেখতে এসেছিলাম। ভুল করে আপনার ঘরে ঢুকে গিয়েছি ভাইয়া। কায়নাতের কাশি থেমে গেছে, আর চোখে অর্ণের লাল বর্ণ ধারণ করা চোখ জোড়া দেখে দরজা খোলার জন্য টানতে শুরু করলো। জল্লাদ দরজা আটকে হাত সেখানেই রেখে দিয়েছে। কায়নাতের মন চাইল লোকটার নাক বরাবর একটা ঘুষি মেরে মাথা ফাটিয়ে দিতে। নাকে ঘুষি মারলে কি মাথা ফাটে? কায়নাত নিজে নিজে ভাবতে মুখ আকার পরিবর্তন করলো। অর্ণ কায়নাতের হাতের কোনোই খপ করে ধরে ধমক দিয়ে বলল, অফিসে এসেছো কেন তুমি? তাও আবার শাড়ি পরে? আমি তোমাকে মানা করেছিলাম না এসব পরে না থাকতে? কানে কথা যায় না বেয়াদব মহিলা? কায়নাত চোখ বড় বড় করে তাকালো। সে বেয়াদব মহিলা? আর এই লোক কি বুড়ো খাটাস লোক কোথাকার, আবার তাকে মহিলা বলা হচ্ছে? কায়নাত অর্ণের কথা জবাব না দিয়ে দরজা ধরে টানাটানি শুরু করেছে। চোখে পানি চিকচিক করছে। ওই ভদ্রমহিলা অর্ণের নানি যদি না জোর করতো তাহলে সে কখনোই এই জল্লাদের ধারে কাছেও আসতো না। চোখের সামনে দেখলেই শুধু ধমকায়, কেমন কেমন করে গিলে ফেলা লোক নিয়ে তাকায়। কায়নাত নাক টেনে মিনমিন করে বলল, দরজা খুলে দিন, আমি চলে যাব। তাহলে এসেছিলে কেন? আপনার মাথা খেতে। খিদে লেগেছে আমার, দিন আপনার মাথাটা চিবিয়ে খাই। অর্ণ ভীষণ বিরক্ত হলো এমন তেরা মেয়ের সাথে কিনা তার বিয়ে হয়েছে। সে দরজা খুলে দিতেই কায়নাত শাড়ির কুচি ধরে দিল দৌড়। অফিসের অনেকেই তাকিয়ে রইল সেদিকে। সবাই অবাক হয়ে অর্ণের অফিস রুমের দিকে তাকিয়ে আছে। কে এই মেয়ে, আর কেনই বা এমন করে দৌড়ে বেরিয়ে গেল? কায়নাত একদম নিচের ফ্লোরে এসে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস ফেলল। মেহেরাব এসেছে অর্ণের সাথে দেখা করতে। লিফটে ওঠার আগে চোখ গেল মেইন গেটের সামনে ক্যাঞ্জিবরণ শাড়ি পরিত এক কিশোরী কন্যার দিকে। ভীষণ চেনা চেনা সেই মুখশ্রী। কোথাও কি দেখেছিল? মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। মেহেরাব কায়নাতের নিকট কিছুটা এগিয়ে আসতে সে কপালে ভাঁজ গাঢ় করল। অর্ণের বউ কায়নাত না এটা? মেহেরাব কায়নাতের নিকট এগিয়ে আসতে কায়নাত চিনতে পারল মেহেরাবকে। ঢাকায় আসার দিনই তো দেখা করতে এসেছিল বাড়িতে। কায়নাত মেহেরাবকে দেখে মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? মেহেরাব মুচকি হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ ভালো রেখেছে, তুমি ভালো আছো? জি জি খুব ভালো আছি। এ তো ভালো আছি যে মাথায় ঘিলু ঘুরপাক খাচ্ছে 3 বেলা। মেহেরাব বুঝল না কথার মানে। কায়নাত প্রসঙ্গ পাল্টে বলল, আপনি এখানে কি করছেন? অর্ণর সাথে দেখা করতে এসেছিলাম। ও ঠিক আছে, তাহলে খাটাসটা বাবাজির সাথে দেখা করে আসুন। লাস্টের কথাটুকু বিড়বিড় করে বলল। মেহেরাব শুনল স্পষ্ট। সে অবাক হয়ে তাকিয়ে রইল কায়নাতের দিকে। এই মেয়ে এত বকবক করে কেন? অর্ণ কিভাবে একে সহ্য করে? ভেবেই গলা শুকিয়ে আসছে। মেহেরাব কথা ঘুরিয়ে বলল, তুমি এখানে কেন? ওনার জন্য খাবার পাঠিয়েছে নানি। ও ঠিক আছে, সাবধানে বাড়ি যাও, নাকি দিয়ে আসবো? না না, বাড়ির গাড়ি আছে সাথে। ঠিক আছে, সাবধানে যেও। কায়নাত এসমে সম্মতি জানিয়ে সেখান থেকে চলে যেতে মেহেরাব অর্ণের অফিস রুমে এলো। মেহেরাব কক্ষে পা রাখার সাথে সাথে অর্ণ শুধায়, গল্প শুরু করলে আর শেষ হয় না? মেহেরাব কপাল কুঁচকে বলল, কার সাথে আবার গল্প করলাম? অর্ণ উত্তর দিল না। ল্যাপটপ বন্ধ করে চেয়ারে গা এলিয়ে দিল। মাথাটা ভীষণ ধরেছে। মেহেরাব উত্তর না পেয়ে অর্ণের সামনে চেয়ার টেনে বসলো, তারপর বলল, সার্থ আর শের আজ রাতের ফ্লাইটে উঠবে। অর্ণ কপালে বিরক্তির ভাঁজ। তার মানে সার্থ মজা করেছে তার সাথে? অর্ণ গুরুগম্ভীর কণ্ঠে বলল, ওদের না সামনের সপ্তাহে ফ্লাইট? না আজকেই ফ্লাইট,
অ্যান্ড ওরা কাল এখানেই থাকবে। প্রেম হসপিটালে রোগী দেখেই মাত্র নিজের চেম্বারে এসেছে। কোথা থেকে একজন নার্স ছুটে এসে জানালো একজন রোগী এসেছে ভীষণ সিরিয়াস অবস্থা, এখনই আইসিইউতে না নিলে প্রবলেম হতে পারে। প্রেম সবকিছু রেখে মুখে মাস্ক লাগিয়ে দৌড়ে এলো রোগীর কাছে। একজন মধ্যবয়স্ক লোক, তার কার অ্যাক্সিডেন্ট হয়েছে, অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো লোকটিকে। আর ঠিক সেই সময় দুজন মেয়ে অস্থির ভঙ্গিতে দৌড়ে এলো সিঁড়ির দিক থেকে। থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছে লোকটির ছেলে হানিফ আর তার স্ত্রী বিথি বেগম। আর যারা দৌড়ে এলো লোকটির দুই মেয়ে হিয়া এবং দিয়া। হিয়া দৌড়ে আসতেই মাকে শক্ত করে জড়িয়ে ধরল। বিথি বেগম অঝরে কেঁদে উঠলেন। কি হয়ে গেল সামান্য সময়ের ব্যবধানে? হিয়া মায়ের মাথায় হাত রেখে কান্নারত কণ্ঠে বলল, মা বি স্ট্রং প্লিজ, আল্লাহকে ডাকো মা। মহিলা আহাজারি করে বললেন, তোর বাবার শরীরটা এমনিতে ভালো যাচ্ছে না, তার মধ্যে আবার কি হয়ে গেল রে হিয়া? আমি এখন কি করব, কোথায় যাব? লোকটার কি হলো আল্লাহ? হিয়া শক্ত করে মাকে জড়িয়ে ধরে শুধায়, বাবার কিছু হবে না মা, শান্ত হও একটু। হানিফ বোনদের নিকট এগিয়ে এসে হিয়ার মাথায় হাত রেখে বলল, মাকে একটু দেখে রাখ, আমি ব্যাংকে যাব আর আসবো। হিয়া মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে হানিফ চলে গেল। এখন নিশ্চয় হাতে টাকা পয়সা লাগবে। ঘন্টা 3 পেরোতে অপারেশন থিয়েটার থেকে বের হলো প্রেম। সে এসে জানালো চিন্তার কিছু নেই, এখন রোগী ঠিক আছে। রোগীকে কেবিনে শিফট করার কথা বললে সে ক্লান্ত শরীর নিয়ে নিজের চেম্বারে এলো। মাথা ব্যথা করছে, ডিউটি এখনো শেষ হয়নি, কিন্তু মন চাচ্ছে বাড়ি গিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে থাকতে। ঘন্টাখানেক পর সে তাফেল সাহেবকে দেখার জন্য তার কেবিনে এলো। বিথি বেগম পাশে বসে আছেন স্বামীর। প্রেম আর চোখে ভদ্রমহিলাকে দেখে বলল, খেয়াল রাখবেন ওনার ঔষধগুলো ঠিক মতো খাওয়াবেন আর ওনাকে রেস্ট রাখবেন। অযথা কক্ষে ভিড় করে ওনাকে ডিস্টার্ব করবেন না। জি বাবা, তোমাকে অনেক ধন্যবাদ, এটা আমার ডিউটি, সো প্লিজ এভাবে বলবেন না। বলেই প্রেম বেরিয়ে এলো। দেখলো করিডোরে মাথা চেপে বসে আছে এক তরুণী, গায়ে কালো রঙের বোরকা আর হিজাবটা মাথার উপর কোনো রকম পেঁচানো, চিন্তিত বদন। প্রেমকে কক্ষ থেকে বেরিয়ে আসতে দেখে সে তাড়াতাড়ি ভেতরে ঢুকে গেল। বাবার মুখটা এখন না দেখলে বোধহয় জানটাই বেরিয়ে যাবে। প্রেম নিষ্পলক চোখে সে দৃশ্য দেখল। দীর্ঘশ্বাস ফেলে হসপিটাল থেকে বেরিয়ে এলো। এখন রাত 9টা বাজে, 9টার বেশি বাজে। বিরক্ত লাগছে, শরীর ম্যাচ করছে। বাড়ি গিয়ে লম্বা একটা শাওয়ার নিয়ে ঘুম দিতে হবে, না হলে শরীর ঠিক হবে না। কাল হসপিটালে সে আসবে না, চাপ নেই। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে বাড়ির মেয়েগুলো শাড়ির দোকান নিয়ে বসেছে। কায়নাতের বাবার বাড়ি মানে মির্জা বাড়ি যাওয়ার সময় তত্ত্ব নিয়ে যাওয়া হবে। আর ওই বাড়ি যেহেতু অনেক মহিলারা আছেন, তাদের জন্য শাড়ি দেখা হচ্ছে। মার্কেটে গিয়ে আর সময় নষ্ট করতে চায়নি বেহেরুজ বেগম, তাই বাড়ি থেকেই বাড়িতেই লোক আনিয়েছেন। কায়নাত চুপচাপ দেখে যাচ্ছে সব। বেগম ফোনে সময় দেখে কায়নাতকে বললেন, নাত বউ। কায়নাত জি বলে তার দিকে তাকালো। বেগম শাড়ি দেখতে দেখতে বললেন, আমার নাতি আসার সময় হয়েছে, ওর ঘরটা এলোমেলো দেখে এসেছিলাম, যাও গিয়ে পরিষ্কার করো, সে নোংরা পছন্দ করে না। নিশা শুধায়, যাও যাও ভাবি, না হলে ভাই কিন্তু রেগে যাবে। কায়নাত না করার সাহস পেল না। এই বাড়ির মানুষগুলো কেমন যেন। এখন ভীষণ বিরক্ত লাগছে তার। কি এক জল্লাদের সাথে বিয়ে হয়েছে, বেটার মুখ দিয়ে না একটু হাসি বের হয়, আর না মিষ্টি কথা। সবসময় মুখটা পেঁচার মতো করে রাখবে আর কথায় কথায় ধমক দিবে। কায়নাত শাড়ির আঁচল মাথায় চেপে এলো 3 তলায়। অনের ঘরের দরজা চাপানো, কি আজব ব্যাপার। এই ঘরের দরজা সবসময় লাগানো থাকে, তাহলে আজ খোলা কেন? সে ঘরে ঢুকে দেখলো বিশাল রুমটা আসলে ভীষণ এলোমেলো হয়ে আছে। মাথার ঘোমটা খুলে আঁচল পেঁচিয়ে কোমরে গুজে পুরো ঘর পর্যবেক্ষণ করলো। সাদা রঙের ঘরটায় সব সাদা আসবাবপত্র, সুন্দর ঘরটা। কায়নাত একে একে সব গুছিয়ে ঘরটা পরিষ্কার করে ফেললো। সোফায় রাখা পরিষ্কার জামাগুলো এলোমেলো হয়ে আছে এক গাদা। কায়নাত ভ্রুযুগল কুঁচকে তাকিয়ে রইল সেদিকে।
ধোয়া জামা কাপড় এমন এলোমেলো কেন? সে সবগুলো বিছানার উপর এনে সুন্দর করে ভাঁজ করতে লাগলো। অর্ণব ক্লান্ত শরীর নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে সামনে তাকালো। দেখলো কায়নাত কোমরে আঁচল গুজে কাপড় ভাঁজ করতে ব্যস্ত। পুরো ঘর চোখ বুলিয়ে উঠল সে। কত বড় সাহস, তার ঘরে এসে তার জিনিসে হাত দিয়েছে এই পুচকি মেয়ে। অর্ণব ধূপধাপ পা ফেলে এগিয়ে এলো কায়নাতের নিকট। সামনে এসে ধমক দিয়ে বলল, হাউ ডেয়ার ইউ, ননসেন্স! আমার ঘরে আসার সাহস কে দিয়েছে তোমাকে? কায়নাত চমকে তাকালো পাশে। এসে গেছে জল্লাদ। কায়নাত হতভম্ব হয়ে কোমর থেকে আঁচল বের করার আগে কায়নাতের হাত আঁকড়ে ধরে দরজার কাছে নিয়ে এলো। দরজা খুলে ওকে ধাক্কা দিয়ে বের করে দিয়েও আবার সাথে সাথে টান দিয়ে ঘরের ভেতর নিয়ে এলো। এহেন কাণ্ডে হকচকিয়ে গেল বেচারি। প্রেম পুরুযুগল কুচকে ভাইয়ের দরজার দিকে তাকিয়ে রইল। হলো কি মাত্রই সে বোধহয় কায়নাতকে ঘরের সামনে দেখেছে। কফি চাওয়ার আগে সে উধাও হয়ে গেল। অন্য চোখ গরম করে কায়নাতের দিকে দাঁতে দাঁত চেপে বলল, কতবার বলেছি শাড়ি পরবে না, কথা কানে যায় না? কায়নাত ফুঁসে উঠল। ঝাড়া মেরে অন্যের হাত ছাড়িয়ে বলল, আপনার সমস্যা কি? শাড়ি পরি কিংবা অন্য কিছু পরি, পুরোটাই আমার ব্যক্তিগত ব্যাপার। অন্য কায়নাতের চল এক হাত দিয়ে চেপে ধরে অন্য হাত দিয়ে কোমরের আঁচল টান দিয়ে বের করে বলল, এইবার লাস্ট, আর এইবার যদি দেখেছি শাড়ি পরে রূপ বের করে ঘুরঘুর করছো তাহলে তোমার কপালে দুঃখ আছে। অন্যের হাতের স্পর্শে কোমরে লাগতে বেচারি থমকে গেল। শরীর ঠান্ডা হয়ে আসছে। চোয়াল যে চেপে ধরে রেখেছে সে খেয়াল নেই। অন্য কায়নাতকে ছেড়ে দিয়ে ধমক দিয়ে বলল, বের হও ঘর থেকে, ননসেন্স। আজ রবিবার, জুন মাসের 16 তারিখ। কায়নাতের এসএসসি রেজাল্ট দেবে আজ। বেচারি চিন্তায় সারা রাত ঘুমায়নি। সারা বছর ভালো করে পড়া হয়নি, এক্সামও বেশি একটা ভালো হয়নি। ভীষণ চিন্তা হচ্ছে আদৌ পাশ করবে তো? ফেল করলে শ্বশুরবাড়ি তার মান ইজ্জত থাকবে? মান ইজ্জত তো খোয়াতে হবে। ডাক্তারবাবু, আদাল, আইমান, নিশা আর ওই জল্লাদ পচাবে তাকে ফেলটুস বলে। এই অপমান কি করে সইবে সে? কায়নাত আলসেমি ভেঙে ফ্রেশ হয়ে এলো ওয়াশরুম থেকে। কাল অনেক বলে কয়ে গেস্ট রুমের ব্যবস্থা করেছে কায়নাত। নিশা বলেছিল তাদের সাথে থাকবে, কিন্তু কায়নাতই থাকেনি। খুব ভোর সকাল, পাখিরা মিষ্টি স্বরে গান ধরেছে। কায়নাত আলতো পায়ে হেঁটে হেঁটে ছাদে এলো সূর্য মামাকে দেখার জন্য। ছাদে পা রাখতেই শরীর অবশ হয়ে এলো। দৃষ্টি থমকে গেল। দূর দূর বুক কাঁপল। সামনে যে সেই হালাল পুরুষ খালি গায়ে ব্যায়াম করতে ব্যস্ত, আর তার ঠিক পেছনেই দুই ভাই, আদাল ও প্রেম। কায়নাত শুকনো গলায় ভিজিয়ে শাড়ির কুচি কোনোরকম ধরে উল্টো ঘুরে দিল দৌড়। পড়ে যেতে নিলেও সামলে নিল নিজেকে। কোনো জেলখানায় এসে পড়ল সে। এখন কি প্রতিদিন সকালে ওই জল্লাদ ছাদে আসবে? ভোর সকালে কায়নাতের সূর্যি মামাকে দেখা হবে না? কান্না পেল মেয়েটার। দিনটাই খারাপ যাবে। ওই লোকের মুখ দেখে শুরু হলো আল্লাহ জানে আজ কপালে কি কি আছে। কায়নাত সকালে গোসল করে কালো রঙের গোল জামা সালোয়ার পরে মাথায় ঘোমটা দিল। লম্বা চুলগুলো দেখা যাচ্ছে পুরো পিঠ ছড়িয়ে ছিটিয়ে আছে। টিপ টিপ করে পানি ঝরছে সেখান থেকে। সকালে খাবার দেওয়া হয়েছে ডাইনিং টেবিলে। কায়নাত আসার আগেই দেখলো সবাই হাজির। সে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে এলো বিশাল ড্রয়িং রুমে। মাশফিক চৌধুরী দেখেই বললেন, কায়নাত, আম্মু এসো, খেয়ে নাও। কায়নাত গেল। আইমানের পাশে চেয়ার টেনে বসতে অন্য তাকালো কিশোরী কন্যার আসন্ন পানে। কায়নাত আর চোখে তার দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকালো। মাশফিক চৌধুরী খেতে খেতে বললেন, রেজাল্ট দিবে কখন? 11টায়। চিন্তা হচ্ছে? খুব। চিন্তার কিছু নেই, ইনশাল্লাহ ভালোই হবে। ঠিক 11টার দিকে কায়নাতের রেজাল্ট বের হলো। প্লাস আসেনি, 4.58 এসেছে। তবু ভালো রেজাল্ট বের হয়েছে। সারা বছর না পড়ে এই রেজাল্টই অনেক। বাড়িতে আজ মিষ্টি আনা হয়েছে অনেক ধরনের। এক কায়নাতের ভালো রেজাল্টের জন্য আরেকটা কারণ, খুলনা যাবে আজ সবাই। দুপুর সময়ে অর্ণ শেহের স্বার্থ আর মেহরবকে নিয়ে বাড়িতে ঢুকলো।
বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় কায়নাত ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে ননদের সাথে বসে বসে টিভি দেখছিল। শেহের আর স্বার্থ কায়নাতকে দেখেই চিনতে পেরেছে। মেহেরাব পিকচার দিয়েছিল। শেহের ও স্বার্থ মুখ দেখাদেখি করে ছুটে কায়নাতের সামনে এলো। দুজন একসাথে লম্বা করে সালাম দিল। কায়নাত হতভম্ব হয়ে তাকিয়ে রইল সামনে দাঁড়িয়ে থাকা দুই সুদর্শন যুবকের দিকে। আত্মা লাফিয়ে বেরিয়ে এলো বলে। কায়নাতকে এমন পাথরের মতো বসে থাকতে দেখে শেহের শুধায়, ভাবি, আসসালামু আলাইকুম। সালামের উত্তর তাড়াতাড়ি দিন। কায়নাত সালামের উত্তর নিয়ে চোখ ঘুরিয়ে অন্যের দিকে তাকালো। অন্য দাঁত চেপে কায়নাতের চুলের দিকে তাকিয়ে আছে। কাশি উঠে গেল বেচারির। ওড়না দিয়ে মাথা ভালো করে ঢেকে সোফা থেকে উঠে দাঁড়ালো। সাত ও শেহরের কাঁধে হাত রেখে কায়নাতের দিকে তাকিয়ে বলল, বন্ধুর জায়গায় আমি হলে কবেই পগার পার হয়ে যেতাম রে। শেহের ঝাড়া মেরে সাতের হাত ছাড়িয়ে বলল, তুই ছেলেই আমি প্রেগনেন্ট হয়ে যাব। যা, সর দূরে যা। সাত হতবাক বিস্মিত চোখে চোখে তাকালো শেহেরের দিকে। কিছুটা ভড়কে যাওয়া কণ্ঠে বলল, চুলে প্রেগনেন্ট হয়? তাও আবার ছেলেরা? হয়, তুই আমাকে টাচ করবি না, দূরে যা।